ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইউনিট 1-এর প্রথম চ্যাপ্টার অপারেটিং সিস্টেমের মূল বিষয়গুলি। এখান থেকে আজকে আমি অপারেটিং সিস্টেম বলতে কী বোঝায় এবং অপারেটিং সিস্টেমের মেন ফাংশনগুলো কী বা কাজগুলো কী সেগুলোই নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের সামনে যে বইটা তুলে ধরেছি এটি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, যার লেখক চিন্ময় গুহ এবং আশুতোষ পাল। এই বইটি থেকেই আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করছি। অপারেটিং সিস্টেম পরিচিতি যেটা বলা আছে, এখানে ডেফিনেশান দেওয়া আছে অপারেটিং সিস্টেম কাকে বলে, কিন্তু ডেফিনেশানটা পড়ার আগে তোমাদেরকে যেটা পড়তে হবে, যে জানতে হবে যে অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কী। অপারেটিং সিস্টেম হলো এমন একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে একটা নিবিড় সেতুবন্ধন তৈরি করে। এই নিবিড় সেতুবন্ধন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইন্টারফেস, মানে ইউজার। এখানে পাশে এবার ছবিটা দেখো, এখানে অনেক ইউজার আছে। ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারের মধ্যে যে ইন্টারফেস তৈরি করে, অর্থাৎ সেতুবন্ধন, মানে ইউজার এবং হার্ডওয়্যার এর মধ্যে যে যোগাযোগ করিয়ে দেয়, সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। এবার অপারেটিং সিস্টেমের সঙ্গে যে সফটওয়্যারগুলো আরও আছে, সেগুলো কিছু সিস্টেম সফটওয়্যার আছে এবং কিছু অ্যাপ্লিকেশান সফটওয়্যার আছে। তোমরা সেমিস্টার 1-এ পড়েছো যে ইউজার সরাসরি সিস্টেম সফটওয়্যারকে কোনো ইনস্ট্রাকশান দিতে পারে না। ইউজার প্রথম যে ইনস্ট্রাকশানগুলো দেয় সেটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যার থেকে সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার থেকে হার্ডওয়্যার। অর্থাৎ ইউজার থেকে অ্যাপ্লিকেশান সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার থেকে সিস্টেম সফটওয়্যার, মানে এখানে যেটা আছে অপারেটিং সিস্টেম। এবং অপারেটিং সিস্টেম ইউজারের কমান্ড অনুযায়ী হার্ডওয়্যারকে সেভাবে চালাবে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের, সেটা হচ্ছে মেন কাজ। মানে অপারেটিং সিস্টেম বলতে ঠিক আমরা এটাই বুঝবো। তাহলে অপারেটিং সিস্টেম বলতে যা বুঝবো, অপারেটিং সিস্টেম হলো এক ধরনের বিশেষ ধরনের সিস্টেম সফটওয়্যার যা ইউজার বা ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটি যোগাযোগ করিয়ে দেবে, মানে ইন্টারফেস তৈরি করবে। এখানে যেটা লেখা আছে নিবিড় সেতু বন্ধন তৈরি করবে, তো এইটাকে আমরা বলছি অপারেটিং সিস্টেম। তো এবার ডেফিনেশান হিসাবে তোমরা এই কথাটাও ব্যবহার করতে পারো যে অপারেটিং সিস্টেম বলতে কী বোঝায়, বা বইতে যে ডেফিনেশান দেওয়া আছে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। বইতে যে ডেফিনেশান দেওয়া আছে দেখো, যে সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশগুলিকে সচল করে, অর্থাৎ যে সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে সচল করে, তাদের কাজকে নিয়ন্ত্রণ করে, অবজারভেশন করে এবং সেই কাজগুলোকে তত্ত্বাবধান করে, তখন এবং করার মধ্যে কি করে, যে অ্যাপ্লিকেশান সফটওয়্যারের চাহিদা পূরণ করে। অর্থাৎ অ্যাপ্লিকেশান সফটওয়্যারের চাহিদা পূরণ করা মানেই ইউজারের চাহিদা পূরণ করা, মানে একজন ব্যবহারকারীর চাহিদাই পূরণ করা, সেটাই এভাবে লেখা আছে। তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার যেটা হার্ডওয়্যারকে সচল করে, হার্ডওয়্যারের কাজকে নিয়ন্ত্রণ করে, হার্ডওয়্যারের কাজকে অবজারভেশন বা পর্যবেক্ষণ করে এবং তত্ত্বাবধান করে, এবং তার মাধ্যমে অ্যাপ্লিকেশান সফটওয়্যার তথা ব্যবহারকারীর চাহিদা পূরণ করে এবং সে মতো ফলাফল দেখায়, সেটাকেই বলা হয় অপারেটিং সিস্টেম। যারা মনে করছো যে এত বড় ডেফিনেশান লিখতে পারবে না, মনে রাখতে পারবে না, 2 মার্কসের কোশ্চেন অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো, তাহলে তোমরা এইটা লিখতে পারো। আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম যে অপারেটিং সিস্টেম হলো একটা সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে একটা নিবিড় সেতুবন্ধন তৈরি করে। তো এবার অপারেটিং সিস্টেমের উদাহরণ কি? অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স আছে, ম্যাক ওএস আছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে, এইগুলো আছে। এবার আমার যে পরের যে আলোচনাটা সেটা হচ্ছে বেসিক অপারেশন অফ অপারেটিং সিস্টেম বা বেসিক ফাংশন। অপারেটিং সিস্টেম কি কি কাজ করে? তো অপারেটিং সিস্টেম যে কাজগুলো করে সেটা হচ্ছে মেন কাজ। এখানে 6টা ভাগে ভাগ করা হয়েছে। যে এখানে প্রসেস ম্যানেজমেন্ট, এখানে বাংলায় লিখেছে প্রক্রিয়া ব্যবস্থাপনা। অ্যাকচুয়ালি প্রসেস বলতে কি বোঝায়, তোমরা এই ইংরেজি টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। প্রসেস বলতে কি বোঝায়, যে একটা প্রোগ্রাম, তোমরা 3rd সেমিস্টারে প্রোগ্রাম করেছো, শিখেছো পাইথন প্রোগ্রাম।
সেই প্রোগ্রামটা যখন সিপিইউতে এক্সিকিউশন স্টেটে থাকবে, যখন সিপিইউতে প্রোগ্রামটা এক্সিকিউশন হবে, তখন আমরা তাকে বলছি প্রসেস। হোয়াট ইজ প্রসেস? প্রসেস হচ্ছে একটা প্রোগ্রাম ইন এক্সিকিউশন স্টেট, অর্থাৎ প্রোগ্রাম একটা যখন এক্সিকিউশন মোডে থাকবে তখন তাকে আমরা বলছি প্রসেস। এবার একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হবে বা একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হবে সেটাকেই বলা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। নেক্সট আসছি মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি কিভাবে অ্যালোকেট করা হবে সেটাকেই হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। এখানে মেমোরি ম্যানেজমেন্ট বলতে র্যাম বোঝাচ্ছে, প্রাইমারি মেমোরি ম্যানেজমেন্ট। তারপর আছে ফাইল ম্যানেজমেন্ট, কোনো একটা নতুন ফাইল তৈরি করা, ফাইল ডিলিট করে দেওয়া, ফাইলকে মডিফাই করা, ফাইলকে আপডেট করা, এই যে ব্যবস্থাপনা সেটাকে বলা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমে এই কাজগুলো করে। আর একটা হচ্ছে আইও ম্যানেজমেন্ট, এখানে আইডি লিখেছে, এটা আইডি হবে না, এটা হচ্ছে আইও হবে, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট। ইনপুট থেকে ডেটা নেওয়া এবং আউটপুটে ডেটা দেওয়া, এই যে ব্যবস্থাপনা, যে কাজগুলো করতে হয় অপারেটিং সিস্টেমকে, সেটা হচ্ছে আইও ম্যানেজমেন্ট। আর একটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস তো সবসময় অপারেটিং সিস্টেমকে করতেই হবে, কারণ ইউজার হচ্ছে কম্পিউটারের কাছে হাইয়েস্ট প্রায়োরিটি। তো হাইয়েস্ট প্রায়োরিটি মানে কী বোঝায়? কম্পিউটারের যতই যা কাজ থাক না কেন ইউজারের কমান্ডটা আগে নেবে। সেই জন্য ইউজার ইন্টারফেস তো অবশ্যই কম্পিউটারে থাকতে হবে, এবং ইউজার ইন্টারফেস করার জন্যই তো অপারেটিং সিস্টেম, মেনলি অপারেটিং সিস্টেম আছে, যে ইউজার সব কিছুতে প্রোগ্রাম কোড লিখবে, রান করবে, তারপরে কমান্ড পাবে, সেটা তো নয়। ইউজার কি হচ্ছে কম্পিউটারের মধ্যে সেটা না জেনে কম্পিউটারকে কমান্ড দেয় এবং কম্পিউটার তার মতো করে কাজ করে দিচ্ছে, তার জন্যই তো অপারেটিং সিস্টেম আছে। এই জন্য ইউজার ইন্টারফেসটা তো অপারেটিং সিস্টেমের মাস্ট, একটা কাজের মধ্যেই পড়ে। আর একটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশান। ডেটা সিকিউর করবে, সিস্টেমকে সিকিউর করবে এবং প্রোটেক্ট করবে, এটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের আরেকটা কাজ। এবার এই যে 6টা পয়েন্ট, আমি 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। যে প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট কি? এই যে এখানে বলেছে যখন কোনো প্রোগ্রাম চালু হয় সেইটাকে বলা হয় হচ্ছে, সেটাকে প্রসেস হিসাবে ধরা হয়। মানে সেই প্রোগ্রামটাকে আমরা, চালু হওয়া মানে কি? যখন এক্সিকিউশন শুরু হয়, প্রোগ্রামটা যখন সিপিইউতে এক্সিকিউশন শুরু হয় তখন সেটাকে বলা হয় প্রসেস ম্যানেজমেন্ট। এবার প্রসেস ম্যানেজমেন্টের যে মেন কাজ কি হবে? একটা প্রোগ্রাম নিয়ে সেটাকে প্রসেস তৈরি করতে হবে, এই জন্য বলেছে প্রসেস ক্রিয়েশন। নেক্সট বলেছে প্রসেস শিডিউলিং। প্রসেস ক্রিয়েশন, প্রসেস শিডিউলিং। শিডিউলিং একটা মেন পার্ট, অপারেটিং সিস্টেমের একটা মেন কাজ হচ্ছে প্রসেস শিডিউলিং। যখন অনেকগুলো প্রসেস সিপিইউতে এক্সিকিউট করতে চাইবে তখন সেই কোন প্রসেসটা কার পর এক্সিকিউট হবে এবং সেটা কিভাবে এক্সিকিউট হবে সেইগুলোকে বলা হয় শিডিউলিং। সেই শিডিউলিংয়ের অনেকগুলো ভাগ আছে, সেটা পরে আসবো। আজকে এই ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশানে সে ডিটেলসে আর যাচ্ছি না। তো প্রসেস শিডিউলিং বলতে কী বোঝায়? যে কোন প্রসেসটা কার পর এক্সিকিউট হবে বা কোন প্রসেসটা ওয়েট করবে ডেটার জন্য, ইনপুটের জন্য, সেগুলোকে বলা হয় প্রসেস শিডিউলিং। আর আরেকটা কী আছে? টার্মিনেশন। এবার প্রসেসটা যদি শেষ হয়ে যায়, এক্সিকিউশন শেষ হয়ে যায়, তাহলে সেটাকে টার্মিনেট করতে হয়, বা যদি কোনো এরর আসে তাহলে সেটাকে টার্মিনেট করে দিতে হয়। আর প্রক্রিয়ার অবস্থা পর্যবেক্ষণ, এইটা যখন বলেছে, এই কতগুলো পয়েন্ট এখানে বলা আছে। এখানে একটা সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে, যে এখানে বলছে স্টার্ট, অ্যাডমিটেড। অ্যাডমিটেড মানে প্রসেসটা সিস্টেমে অ্যাডমিটেড হলো, সিস্টেমে অ্যাডমিটেড হলে সেটা রেডি স্টেটে গেল। তো রেডি মানে কি? ও সিপিইউতে এক্সিকিউট হবে। তো সিপিইউতে এক্সিকিউট হতে কি হচ্ছে? এই যে শিডিউলার, একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম শিডিউলার আছে। এই শিডিউলার কি করবে? একটা রেডি প্রসেসকে সিপিইউতে পাঠিয়ে দেবে। রানিংটা কখন হবে? এটা সিপিইউতেই রানিং হবে, সিপিইউতে পাঠিয়ে দেবে। তো সিপিইউতে পাঠিয়ে দিলে রানিং হতে হতে আমরা কি করেছি? আমরা একটা প্রোগ্রাম রান করছে, তারপর ইনপুট থেকে ডেটা চাইছে, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, তখন কিন্তু ওই রানিং থেকে তখন কিন্তু ওয়েটিং স্টেটে চলে যাবে। তো প্রোগ্রামটা কিন্তু তখন, প্রসেসটা কিন্তু ওয়েট স্টেটে চলে যাবে। এই যে আইও অর ইভেন্ট ওয়েট, ইনপুট আউটপুটের জন্য ইনপুট আউটপুট যতক্ষণ না দিই প্রোগ্রামটা কিন্তু ততক্ষণ ওয়েট করে থাকবে। তো প্রসেসটা ততক্ষণ ওয়েট করে থাকবে, কিন্তু ওয়েট করে থাকলে সিপিইউ তো অলস থাকবে না, আইডল থাকবে না। সিপিইউতে তখন কিন্তু অন্য প্রসেস অ্যাসাইন করে দেওয়া হবে। তো এবার সিপিইউ ওই প্রসেসটাতে রানিং আছে। তো তারপর যখন আমরা এই ওয়েটিং স্টেটে আমরা আইও থেকে ডেটাটা আমরা দিয়ে দেব,
তখন সেটা কি হবে, সেটা কিন্তু ডাইরেক্টলি আবার রানিং হতে পারবে না, ও তখন কিউতে আবার দাঁড়াতে হবে, ওই রেডি কিউতে ওকে দাঁড়াতে হবে। তো রেডি কিউতে প্রসেসটা যখন চলে যাবে, সেই রেডি কিউ থেকে প্রসেসটা আবার এই রানিং স্টেটে আসতে সময় লাগবে, হয়তো ওই সময় অন্য প্রসেস রান করছে। ওই রেডি কিউর পর ওই শিডিউলার কি করবে, ওকে ওই প্রসেসটাকে আবার রানিং স্টেটে নিয়ে আসবে। তাহলে যখন কোনো প্রসেস ইনপুট আউটপুট ডেটার জন্য ওয়েট করে, তাহলে ইনপুট আউটপুট ডেটাটা পেয়ে গেলে ও কিন্তু আবার ডাইরেক্ট রানিংয়ে যেতে পারে না, ও রেডিতে যায়। তো এইবার প্রসেসটা যদি রানিং থেকে এক্সিট করে তখন টার্মিনেশন হয়ে যাবে, হয় কমপ্লিশন হবে, না হলে এরর আসবে, দুটো যে কোনো একটা হলে তাহলে প্রসেসটা টার্মিনেট করে যাবে। এবার নেক্সট আসছি প্রসেস ম্যানেজমেন্টের পরে আসছি মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, যে মেমোরি বলতে এখানে আমরা মেনলি র্যামকে বুঝবো, যে প্রাইমারি মেমোরি। তো মেমোরি ম্যানেজমেন্ট বলতে বোঝায় কম্পিউটারের প্রাইমারি মেমোরির যে কার্যকর ব্যবহারকে নিশ্চিত করা। যেমন যেসব প্রসেস যথাযথভাবে কাজ করতে পারে, কোনো প্রোগ্রাম কতটুকু মেমোরি পাবে তা নির্ধারণ করার জন্য মেমোরি ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। অর্থাৎ এখানে আমাদের মেন মেমোরি আছে, মেন মেমোরিতে কিছুটা পার্ট অপারেটিং সিস্টেম সবসময় আছে, আর কিছুটা পার্ট ইউজারের জন্য আছে। ইউজারের যে প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু মেন মেমোরিতে স্টোর আছে, এবং সেই প্রোগ্রামগুলো যখন সিপিইউতে আসছে তখন কি হচ্ছে, তখন কিন্তু সেটা প্রসেস হয়ে যাচ্ছে। তো সেই মেন মেমোরিতে যে প্রোগ্রামগুলো আসছে সেটা কোথা থেকে আসছে, সেকেন্ডারি মেমোরি থেকে। তো সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরিতে আসছে, এবং মেন মেমোরি থেকে কোথায় যাচ্ছে, এক্সিকিউশন করার জন্য সেটা সিপিইউতে চলে যাচ্ছে। তো এইবার মেন মেমোরিতে জায়গাটা কিভাবে অ্যালোকেট করা হবে, মেন মেমোরির স্পেসটা, ইউজারের স্পেসটা কিভাবে ম্যানেজমেন্ট করে সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রসেসগুলো মেন মেমোরিতে আসবে, সেটাকে বলা হয় প্রসেস ম্যানেজমেন্ট। আমার এখানে মেন মেমোরি প্রয়োজন কেন, তোমরা অবশ্যই জানো যে সেমিস্টার 1-এ এটা পড়েছো, যে সিপিইউতে কোনো প্রোগ্রাম যখন এক্সিকিউট করবে সেই প্রোগ্রামকে অবশ্যই মেন মেমোরিতে থাকতে হবে। সিপিইউ কখনো সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রোগ্রামকে নেয় না বা কোনো ডেটাকেও নেয় না। তাই মেন মেমোরির সাইজ যেহেতু ছোট, তাই মেন মেমোরিকে ম্যানেজমেন্ট করার প্রয়োজন হয়। অর্থাৎ আগে থেকে যে প্রসেসগুলো মেন মেমোরিতে আছে সেগুলোকে সরানোর প্রয়োজন হয়, নতুন প্রসেস যখন আসবে পুরনো প্রসেসগুলোকে সরিয়ে দেওয়ার প্রয়োজন হয়, বা সেগুলোকে পুরোপুরি ডিলিট করে দেওয়ার প্রয়োজন হয়। তো এরকম কিছু ব্যবস্থাপনা করা হয় যাতে করে যে প্রসেসগুলো এক্সিকিউট হবে সেগুলো মেন মেমোরিতে থাকতে পারে এবং সেখান থেকে সিপিইউ ডাইরেক্ট পেতে পারে। এটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের আরেকটা কাজ, হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। তো এখানে মেমোরি ম্যানেজমেন্ট কি কি কাজ করতে পারে, আমি এই যে বললাম মেমোরি অ্যালোকেশন, অর্থাৎ মেমোরিতে প্রসেস রাখার জন্য মেমোরি স্পেসকে অ্যালোকেট করা হয়। মেমোরি ডি অ্যালোকেশন, অর্থাৎ প্রসেসটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মেমোরি থেকে সেই প্রসেসটাকে সরিয়ে দেওয়া হয় বা ওই প্রোগ্রামটাকে সরিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় মেমোরি ডি অ্যালোকেশন। তারপর মেমোরি অ্যাড্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ অ্যাড্রেস ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, সেকেন্ডারি স্টোরেজে যে অ্যাড্রেসটা ডেটাটা থাকে সেটা সেকেন্ডারি স্টোরেজের সেই অ্যাড্রেসটাতে থাকে, কিন্তু সেটাকে আমি প্রাইমারি মেমোরির কোন অ্যাড্রেসে নিয়ে আসবো সেটা তখন অ্যাড্রেস ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। যে সেকেন্ডারি মেমোরির পার্টিকুলার কোন লোকেশানের ডেটা প্রাইমারি মেমোরির কোন লোকেশানে আসবে সেটা কিন্তু র্যান্ডমলি আসে না, সেটাও একটা প্রসেস মেনে আসে, সেটাও অপারেটিং সিস্টেম সেই কাজটা করে, সেটাকে বলা হয় অ্যাড্রেস ম্যানেজমেন্ট। আর একটা মেমোরি প্রোটেকশান, মেমোরি সুরক্ষার মাধ্যমে কি হয়, যে এই প্রসেসগুলো যে মেমোরিতে প্রবেশ না করতে পারে, যে এক প্রক্রিয়া যেন অন্য প্রক্রিয়ার মেমোরিতে প্রবেশ না করতে পারে, মানে একটা প্রসেস অন্য কোনো অ্যালোকেশানের প্রসেস অ্যালোকেশানের মধ্যে যেন না যেতে পারে, সেইটাই করা হয়। এবার নেক্সট আসছি যে সেকেন্ডারি মেমোরি ম্যানেজমেন্ট। সেকেন্ডারি মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে করা হয়, যে আমরা সেকেন্ডারি মেমোরিতে পার্মানেন্ট ডেটাগুলো স্টোর রাখি, এখানে ডিস্ক স্পেস অ্যালোকেশন করা হয়, যে কোথায় সেকেন্ডারি মেমোরিতে কোন পজিশানে বা কোন অ্যালোকেশানে কোন পজিশান, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে সেকেন্ডারি মেমোরিতে কোন লোকেশানে যে আমরা ডেটাগুলোকে স্টোর করব। আরেকটা হচ্ছে ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট,
যে ফাইলগুলোকে আমরা সেকেন্ডারি মেমোরিতে স্টোর করি সেটাকে আমরা ভালোভাবে কিভাবে ম্যানেজ করব, ফাইল তৈরি করা, ফাইল ডিলিট করা, এগুলো সেকেন্ডারি মেমোরির ম্যানেজমেন্টের এগুলো ফাইলগুলোকে সেকেন্ডারি মেমোরিতে সেভ করা, সেকেন্ডারি মেমোরি থেকে অ্যাক্সেস করা, এগুলো সেকেন্ডারি মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আর হচ্ছে ডিস্ক শিডিউলিং, তো ডিস্কের রিড এবং রাইট কার পর কোনটা হবে সেটা করা এবং ডিস্ক ব্যাকআপ করা এবং সেই ডেটাগুলোকে পুনরায় উদ্ধার করা, সেগুলো কিন্তু সেকেন্ডারি মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তারপর আসছি ফাইল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। ফাইল ম্যানেজমেন্ট কি, যে ফাইল এখানে মৌলিক কাজগুলো কি বলেছে, যে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, ফাইলকে অ্যাক্সেস করা এবং রিট্রিভ করা, ফাইলকে অ্যাক্সেস, পুনরুদ্ধার এবং ব্যবহার, আর হচ্ছে ফাইলের নামকরণ, সংগঠন। অর্থাৎ আমরা কিন্তু দুটো ফাইলের নাম একই দিতে পারি না, এখানে যে ইউনিক নাম বলেছে, মানে প্রত্যেকটা ফাইলের নাম কিন্তু আলাদা আলাদা দিতে হয়। আমরা একই ড্রাইভে, একই ফোল্ডারের মধ্যে বা একই ডিরেক্টরির মধ্যে দুটো ফাইলকে কিন্তু আমরা একই নামে সেভ করতে পারি না। আর অ্যাক্সেস পারমিশন, তো অনেকগুলো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে অনেক ফাইল আছে যেগুলো শুধুমাত্র রিড অনলি, যেমন পিডিএফ ফাইল, সাধারণত পিডিএফ ফাইল কিন্তু শুধুমাত্র রিড অনলি, আমরা পিডিএফ ফাইলে কিন্তু কোনো মডিফাই করতে পারি না। আবার এমএস ওয়ার্ড ফাইল, যেগুলো রিড এবং রাইট আমরা দুটোই করতে পারি। আর একটা অ্যাডমিন অ্যাক্সেস, যেটা শুধুমাত্র অ্যাডমিনরাই অ্যাক্সেস করতে পারবে, অন্য কোনো ইউজার সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। আর ফাইল ডিলিশন, ফাইলকে মুছে ফেলা, এগুলো কিন্তু ফাইল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট। ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, যে অপারেটিং সিস্টেম যেমন ইনপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, স্ক্যানার এবং আউটপুট ডিভাইস যেমন মনিটর, প্রিন্টার, স্পিকারের সঙ্গে যোগাযোগ করে এবং সেখান থেকে ডেটা অ্যাকসেপ্ট করে বা ডেটা এগুলোর মধ্যে পাঠিয়ে দেয়। যেমন ইনপুট থেকে ডেটাকে রিসিভ করে, আবার আউটপুটে ডেটাগুলোকে পাঠিয়ে দেয়। এর মূল কাজগুলো কি, ডিভাইস ড্রাইভার পরিচালনা করা, কারণ কম্পিউটারের সঙ্গে যে নতুন নতুন ডিভাইসগুলো যুক্ত করা হয় তার জন্য প্রত্যেকটার জন্য ড্রাইভারের প্রয়োজন হয়। যেমন আমি যদি একটা প্রিন্টার, নতুন প্রিন্টার তুমি যদি একটা কিনে তোমার কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করে দাও, সেই প্রিন্টারটা কিন্তু কাজ করবে না যতক্ষণ না ওই পার্টিকুলার প্রিন্টারের পার্টিকুলার ডিভাইস ড্রাইভার তুমি কম্পিউটারে ইনস্টল করেছো, ততক্ষণ কিন্তু ওই পার্টিকুলার প্রিন্টারটা কাজ করবে না। সেই যে কারণে ডিভাইস ড্রাইভারকে পরিচালনা করা অপারেটিং সিস্টেমের আরেকটা কাজ। আরেকটা হচ্ছে কি, ডেটা আদান প্রদানের সমন্বয়, এই সিকোয়েন্সটা তৈরি করা, যে ডেটা ইনপুট ডিভাইস থেকে ডেটা নিচ্ছি এবং আউটপুট ডিভাইসে যে ডেটাটা পাঠাচ্ছি সেটার মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন দরকার হয়, একটা সমন্বয়ের দরকার হয়, তো সেটাকে বলা হচ্ছে ডেটা আদান প্রদানের সমন্বয়। তারপর হচ্ছে বাফারিং এবং স্পুলিং। বাফারিং বলতে কি বোঝায়, বাফারিং একটা ইম্পর্ট্যান্ট পার্ট। বাফারিং বলতে কি বোঝায়, তোমরা নিশ্চয়ই প্রিন্ট করার সময় এটা কখনো খেয়াল করেছো যে যখন আমরা প্রিন্ট দিই, সে প্রিন্ট আমরা যদি এমএস ওয়ার্ড একটা কোনো ফাইল প্রিন্ট অপশানে ক্লিক করে তারপরে যদি ফাইলটা অফ করে দিই, ক্লোজ করে দিই, তাহলেও কিন্তু প্রিন্টটা হতে থাকবে। আমরা যদি পরপর 10টা প্রিন্ট দিই, 10টা ফাইলই ক্লোজ করে দিই, কিন্তু ওই পরপর যেভাবে আমরা দিয়েছিলাম ঠিক সেভাবেই চলতে থাকবে। তো বাফারিং হচ্ছে প্রিন্ট হতে থাকবে। তো বাফারিং হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে টেম্পোরারি স্টোরেজ, এটাকে বলা হয় বাফারিং। আর পুলিং হচ্ছে কি, একাধিক কাজের জন্য একটি কিউ তৈরি করে যেটি সিরিয়ালি বা ধারাবাহিকভাবে প্রক্রিয়া হয়, যেমন সেটা প্রিন্টারের ক্ষেত্রে। এটা বাফারিং এবং প্রিন্টার পুলিং কিন্তু প্রিন্টারের ক্ষেত্রে ইউজ হয়। আরেকটা হচ্ছে কি, ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল, যে একাধিক প্রোগ্রাম একই সময়ে একটি ইনপুট বা আউটপুট ডিভাইস ব্যবহার করতে চাইলে অপারেটিং সিস্টেম নির্ধারণ করে কাকে আগে ব্যবহার করবে, এটা হচ্ছে বলছে ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল। অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে একই সময়ে অনেকগুলো ইনপুট এবং আউটপুট ডিভাইসকে অ্যাক্সেস করতে চাইছে, তাহলে অপারেটিং সিস্টেম কিন্তু সেটা কন্ট্রোল করবে যে কোন ডিভাইস কোন প্রোগ্রামে অ্যাসাইন করা হবে, সেটা কিন্তু ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল। এরপর ফিফথ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফাংশন, 5 নম্বর ফাংশন, যেটা যে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস, ব্যবহারকারীর ইন্টারফেস হলো অপারেটিং সিস্টেম বা ব্যবহারকারীর মধ্যে যোগাযোগের মাধ্যম। আমি শুরুতেই বলেছি যে ইউজার ইন্টারফেস হচ্ছে মেন পার্ট অপারেটিং সিস্টেমের, কারণ আমরা এই কারণেই অপারেটিং সিস্টেম বানানোর আইডিয়া এসেছিল যে ইউজার ইন্টারফেসটা যেন খুব সহজ হয়, যে কোনো ইউজার খুব সহজে যেন কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারে। তাহলে অপারেটিং সিস্টেম আর ব্যবহারকারীর মধ্যে হচ্ছে
যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারফেস। একজন ব্যবহারকারীকে নির্দেশ দেওয়ার সুবিধা প্রদান করে। ইউজার ইন্টারফেস তাহলে কি করে, যে কম্পিউটারে যে ইউজার সে যে কমান্ডটা দেবে সেই কমান্ডটা খুব সহজভাবে সে কম্পিউটারে দিতে পারবে। তো ইউজার ইন্টারফেস হচ্ছে দুই প্রকার। সেমিস্টার 1-এ তোমরা পড়েছো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI, আর একটা হচ্ছে কমান্ড ইউজার ইন্টারফেস বা CUI, বা এখানে লিখেছে কমান্ড লাইন ইন্টারফেস CLI। তো ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস, কমান্ড ইউজার ইন্টারফেস এগুলো সবই একই। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস MS উইন্ডোজ, লিনাক্স, আর কমান্ড ইউজার ইন্টারফেস হচ্ছে MS DOS, লিনাক্স টার্মিনাল। এগুলো হচ্ছে কমান্ড ইউজার ইন্টারফেস। নেক্সট আরেকটা লাস্ট যেটা আসছি সেটা হচ্ছে নিরাপত্তা ও সুরক্ষা, সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশান। তো অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর তথ্য, প্রোগ্রাম ও সিস্টেম রিসোর্সকে বাইরের কোনো হুমকি বা অননুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করে। মানে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে কিন্তু অপারেটিং সিস্টেমকে রক্ষা করবে। যেমন পাসওয়ার্ড দেওয়া থাকলো, ফায়ারওয়াল দেওয়া থাকলো, ভাইরাস স্ক্যানার, ডেটা এনক্রিপশান এইগুলো দেওয়া থাকলো, এইগুলো করে আমরা কিন্তু মানে বাইরের কোনো আনওয়ান্টেড কোনো অ্যাক্সেস থেকে, আনঅথরাইজ কোনো অ্যাক্সেস থেকে আমাদের সিস্টেমটাকে আমরা প্রোটেকশান করতে পারি। সেই প্রোটেকশানটা কিন্তু অপারেটিং সিস্টেমেরই একটা কাজ। এই 6টা হচ্ছে মেন কাজ অপারেটিং সিস্টেমের। এরপর যেটা আসছে অপারেটিং সিস্টেমের ক্লাসিফিকেশান, টাইপস অফ অপারেটিং সিস্টেম। তো এই ক্লাসটা আমি নেক্সট নেব। তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লেগেছে। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের আসছি টাইপ অফ অপারেটিং সিস্টেম। আজকে ক্লাস এখানেই শেষ করছি।